নীলফামারীতে তিস্তা সেচ খালের বাঁধে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি, ডুবে গেছে আমনের বীজতলা। টানা বৃষ্টিতে মোংলায় পানিতে তলিয়ে ৭০০ চিংড়ি ক্ষেত, চুয়াডাঙ্গায় বিভিন্ন ফলসহ ফসলের ক্ষতি। গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ প্রত্যাহার, অপরাধীদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান চলবে। দেশের সার্বভৌমত্বের দুয়ার চট্টগ্রাম, কেউ নজর দিলে তা প্রতিহত করার হুঁশিয়ারি এনসিপি নেতাদের। চট্টগ্রামের রাউজানে ১১ মাসে ১৪ খুন, বিএনপি নেতাদের দাবি আধিপত্যের জেরেই এসব হত্যাকাণ্ড। স্বাগত দেশযোগের সাথে আছি চৈতি সরোয়ার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নীলফামারীতে তিস্তা সেচ ক্যানেলের দিনাজপুর খালে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ফলে পানি ঢুকে প্রায় ৯০ একর জমির আমন বীজতলা পানিবন্দী হয়ে পড়েছে। রবিবার খানিয়ালখাতার খালুয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় দিনাজপুর সেচ ক্যানেলের একদিকে ভাঙন দেখা দেয়। এসবের সময়ের সাথে সাথে বাড়তে থাকে ভাঙন। বিকেল পর্যন্ত ক্যানেলটির অন্তত ৪০ ফুট বিধ্বস্ত হয়। এলাকাবাসী জানান, ইঁদুরের গর্ত থেকে ভাঙনের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে বারবার অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। তবে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, ক্যানেলে পানির প্রবাহ বেশি থাকায় মেরামত করা সম্ভব হচ্ছে না। পানি কমে গেলে খুব দ্রুতই সংস্কার করা হবে। সকালবেলা আসি দেখি ওই যে ক্যালেন এন্দুরের খাল ছিল, এন্দুরের খাল ভাঙি ওই আমরা এলাকা ভিত্তিক যতগুলো লোক ছিলাম সবাইকে মন্দার চেষ্টা করছিলাম, কিন্তু মন্দের পারি নাই। ক্যালেন আস্তে আস্তে ভাঙতে বিশাল বড় হয়ে গেছে। এখন ভাঙতে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, প্রায় ৩০-৩৫ ফিটের মতো চলে গেছে। তা দ্রুত আরও ভাঙার হবে আর কি। যদি এখানে যারা ক্যালেনের দায়িত্বে আছে তারা যদি এখানে পদক্ষেপ না নেয় তাহলে আরও ভাঙবে। পানির লেভেলটা যখন সমতল হয়ে যাবে, এখন তো আপনি দেখছেন যে খুব ফোর্সে পানিটা যাচ্ছে, এখন আসলে কোনোভাবে মেরামত কাজটা করা সম্ভব হচ্ছে না। তো এই পানির লেভেলটা যখন সমতল বা একটা লেভেলে চলে আসবে, যখন পানির ফোর্সটা কমে আসবে, তখন আমরা আবার মেরামত কাজ শুরু করব। ভাঙনের আরো খবর জানাতে নীলফামারী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী। কাজল, কথা বলবো তার সাথে। বিজয়, ভাঙনের ফলে নতুন করে কোনো এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এবং এই ভাঙন ঠেকাতে প্রশাসনের কতটুকু তৎপরতা দেখছেন? রয়েছে, যেটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই ভাঙনের পরেই যেহেতু এখানে একটা বিশাল পানির স্রোত, এই মুহূর্তে আমরা রয়েছি কানিয়ালখাতা গ্রামের যে জায়গাটিতে আপনার ভাঙন দেখা দিয়েছিল, সেই জায়গাটিতে, যেটি এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড তারা সকালের পর থেকে যখন ভাঙনের তীব্রতা বৃদ্ধি থাকে এবং আপনার যে পানির যে স্রোত, যেহেতু ক্যানেল পুরোটাই পানি ভর্তি ছিল, যার কারণে এখানে কিন্তু আপনার সে সময় যে ভাঙনটা সৃষ্টি হওয়ার কারণেই যে স্রোত রয়েছিল, সেই স্রোতটি পরবর্তীতে বিকাল থেকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তাদের যে ক্যানেলের যে সম্পূর্ণ পানিটি তারা প্রত্যাহার করার ব্যবস্থা করার পরেই রাত ৮টা নাগাদ এই যে জায়গাটি একেবারে ভাঙনের স্থানটি তারা মাটি এবং আপনার যে তাদের যে জিও ব্যাগ ফেলে সেটিকে মেরামত করার চেষ্টা করে। ইতিমধ্যে সেই যে বীজতলা, আমন বীজতলা রয়েছিল, সেই আমন বীজতলার ক্ষেতগুলো প্রায় ৯০ একর ক্ষেত, যেটি একেবারে পানিতে নিমজ্জিত ছিল, সেটি
অনেকটা অংশেই তারা রোধ করার চেষ্টা করেছে যাতে আর কোনোভাবে পানি প্রবেশ করতে না পারে। ইতিমধ্যে দেখছেন যে ইতিমধ্যে আমাদের এই যে ভাঙনের স্থানটি সেটিতে গতকাল বিকাল 5টা থেকে রাত 8টা নাগাদ তারা ইতিমধ্যে 5 ফিটের মতো অংশ তারা যে উঁচু করে তারা বাঁধ বেঁধেছে এবং আরো স্থায়ীভাবে এই বাঁধটিকে যাতে আর কখনো না ভাঙে সেই ক্ষেত্রে তারা ইতিমধ্যে তাদের কাজ চলমান রেখেছে। আর কিছুক্ষণের মধ্যে তাদের পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ তারা আসবেন এবং এসে তারা তাদের যে কাজ এই বাঁধটিকে সংস্কার করা সেটি করবে। আমরা নীলফামারী সদর পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, যে নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান তিনি যেটি জানিয়েছেন যে যেহেতু এই তিস্তা সেচ ক্যানেলের প্রায় 41 কিলোমিটার অংশ তারা যে বাঁধটা রয়েছে সেটি তারা সংস্কার এবং যে বাঁধ এবং আপনার ক্যানেল সংস্কারের কাজ তারা চলমান রেখেছে, যেহেতু চলছে। তারা বলছেন যে যেহেতু এই বাঁধটির উপরে অসংখ্য আপনার ইঁদুরের গর্ত রয়েছে, সেই সব গর্তগুলোকে তারা ইতিপূর্বেই তারা মেরামত করার চেষ্টা করেছেন এবং গতকাল রবিবার যেহেতু এখানে যে অংশটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই অংশে একটি ইঁদুরের খাল ছিল, সেই খালের মধ্যে পানি প্রবেশ করতে করতে এটি বিধ্বস্ত হয়। পরবর্তীতে তারা এটিকে সংস্কার করার চেষ্টা করে। তবে এখন পর্যন্ত যে পরিমাণ আপনার ক্ষেত নিমজ্জিত রয়েছে, রূপামন ক্ষেত, সেটি আর হয়তো 2-3 ঘন্টার মধ্যে এখানকার পানিটি আরো নেমে যাবে এবং যে তাদের যে রূপামন ক্ষেতটি রয়েছে সেটি আস্তে আস্তে তাদের উঠে আসবে। তবে কৃষি বিজয়, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে ভাঙনের খবরাখবর। দর্শক, আমাদের সাথে নীলফামারী থেকে ভাঙনের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলা নদীর রক্ষা বাঁধে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে 3.6 কিলোমিটার বাঁধের 70 মিটার এলাকা নদীতে চলে গেছে। ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন ঠেকাতে 13,000 জিও ব্যাগ ফেলা হয়েছে। দ্রুতই বাঁধ মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হবে। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিমউদ্দিন। চরবাড়িয়ার যে অংশে কীর্তনখোলার ভাঙন চলছে সেখানকার বাসিন্দারা জানান, আগেও ভাঙনের কারণে তাদের টানাপোড়েনের সংসার। এবার ভিটে হারালে পথে বসতে হবে। আমাকে রাত্রিরে ভয়তে ঘুমাইতে পারি না, মনে হয় যেন তুফান ডায় এবার ভাঙকে, ওই সময় আমরা খুব ভয় পাই, মনে হয় যেন আমরা নদীর মধ্যে চলে যাই ঘর দুয়ার লইয়া। রাইতে উঠতে দেখে যাইয়া যে ঘরে রাইতে ডাবিয়ে যাইবে, মালা মাথা লই যাইবে, সেই ডরে আমরা খালি ঘুমাই না। আমাকে বাচ্চা গাছা বা আপনার একই আমরা যদি একটু দয়া করে বাংলা রাখি আমাকে আমাদের তো দুশ্চিন্তা হইতে আছে, স্কুল সামনে, তারপর আমাদের বাড়ি ঘর জায়গা সবই তো চলে যাইবে। তারা আরো জানান, বাঁধের কেবল একটি অংশে নয়, আরো কয়েকটি স্থানের ব্লক ডেবে গেছে। গভীরতা বেশি হওয়ায় যে পরিমাণ জিওব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড তা প্রয়োজনের তুলনায় কম। গভীরতার জায়গায় বস্তা ফালায় না, বাঙ্গে যে জায়গায় সেই জায়গায় বালুর বস্তা ফালাইতে আছে, কিন্তু গভীরতার জায়গায় যদি হালাইতেন তাহলে ওই জায়গাটা বাঙ্গল ফেরত। অনেকগুলো স্থানে ব্লকগুলো ডাইবে গেছে পানি নামার কারণেই, ভিতরে পানি নামে এই কারণে আস্তে আস্তে ডাইবে গেছে। আমাদের চরবাড়ি এলাকায় বেশ কয়েকটা জায়গায় এইরকম ভাঙ্গে যাইতে আছে। স্থানীয়রা আরো বলেন, ভাঙনের উজানে চর পড়েছে, আর এই এলাকা গভীর বলে নৌযান চলাচলে এই পথ ব্যবহারের কারণে ভাঙন তীব্র। তাই ভাঙন রোধে চর অপসারণের বিকল্প নেই। নদীর দোনোভার রক্ষা করা যায় না, একবার যে কোনো একবার রক্ষা করতে হয়, ওই চর না কাটলে টেকবে না, ওপারে এই হেলাইনে বস্তা যাওয়া। আমাদের যে ভাঙ্গলটা একমাত্র কারণ হয়েছে লঞ্চ স্টিমারের কারণে। ওই চরটা যদি না কাটে এই পানির চাপটা সব আমাদের এই নদীর এপারাই পড়ে, একদিনের মধ্যে সারিটা বিঘে। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন ঠেকাতে 13,000 জিও ব্যাগ ফেলা হয়েছে। 200 মিটার বাঁধ মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হবে। এখানে যে 300 মিটার স্থান কাজ প্রয়োজন, তার ভিতরে 200 মিটার স্থানে একটি দরপত্র আহ্বান হয়েছে এবং সেটা অতি শীঘ্রই আমরা ঠিকাদারকে নিয়োগ করে এখানে কাজটি বাস্তবায়ন করব। স্বাভাবিকভাবে আমরা প্রকল্পটাকে মনিটরিং করতেছি। 350 কোটি টাকার বেলতলা এবং চরবাড়িয়া অংশের 5.6 কিলোমিটার রক্ষাবাঁধ প্রকল্পের কাজ 2019 সালে শুরু হয়ে 2023 সালের জুনে শেষ হয়েছিল। বিধান সরকার, 71, বরিশাল। কয়েকদিনের টানা বৃষ্টি ও হঠাৎ করে মাটি ধস দেখা দিয়েছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ভুলুয়া নদীর উপর নির্মিত সেতুর দুই পাশে।
সেতুটির দুই পাশের গাইডওয়াল ধসে প্রবেশ মুখের দুপাশে গর্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ভাঙন প্রতিরোধ দ্রুত ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে ব্রিজঘাট বাজার, মৎস্য অবতরণ কেন্দ্র, বয়ারচর ও রামগতি নোয়াখালী আঞ্চলিক সড়ক। আতোয়ার মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুরের রামগতিতে ভুলুয়া নদীর রামগতি সেতুর নিচ থেকে সরে গেছে মাটি, ফাটল দেখা দিয়েছে সেতুর দুই পাশে। এতে ঝুঁকিতে পড়েছে মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন ব্রিজঘাট বাজার, বয়ারচর সেতু ও রামগতি নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক। সিডিএসপি প্রকল্পের আওতায় 2001 সালে এলজিডি বাস্তবায়ন করে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট, হাতিয়া সহ রামগতির বয়ারচর টাঙ্কি বাজারের এ সেতুটি। এরপর থেকে প্রতিদিন ভারী ট্রাক সহ নানা যানবাহন চলাচল করতে থাকে। কোটি টাকার মাছ কেনাবেচা হয় এখানে। কিন্তু ভাঙনের কারণে সবই হুমকিতে। এরই মধ্যে অন্তত 500টি কবর ও একটি মসজিদ নদীতে বিলীন হয়ে গেছে। এই দুইটা স্তরের কারণে পানি এদিকেও বাড়ি খায়, ব্রিজের গোড়ায় এদিকেও বাড়ি খায়। এজন্য ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে আমি দেখতেছি মাছের একটা বিশাল বড় আড়ত আছে। এরা খুব চিন্তিত আছে, ওই আড়তটা পর্যন্ত ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ছোট গেছে, নদীটা বড় হয়ে গেছে, এই কারণে আগামাথা মাটি, এই কারণে ব্রিজটা যে কোনো সময় ঝুঁকিপূর্ণ ভাঙ্গি নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ব্রিজের পশ্চিম পাশে একটা ডুবোচর উঠেছে, পূর্ব পাশে একটা ডুবোচর উঠেছে। এই ডুবোচরগুলো কাটার জন্য আওয়ামী লীগ সরকার থাকা পর্যন্ত আমরা এখানে মানববন্ধন করেছিলাম। মানববন্ধন করার পর আমাদের কাজটা হয়নি। এলাকার লোকজন আরো জানান, নতুন করে গাইডওয়ালের দুই পাশ থেকে মাটি সরে গিয়ে বিশাল গর্ত তৈরি হয়। চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই সেতু। বৃষ্টির নিচে গার্ডারের নিচে মাটি সরে গেছে এবং সড়কটি প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা, এবং বৃষ্টি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এই জন্য যদি বৃষ্টি ধসে পড়ে, রামগতি টু বয়সের প্রায় 1 লক্ষ মানুষের দৈনন্দিন চলাফেরার জনদুর্ভোগ পোহাতে হবে। আমরা সরকারের কাছে একটু আকুল আবেদন করছি যে আমাদের এই রাস্তাটা যেন অতি দ্রুত সংস্কারের কাজটা সম্পন্ন করে দেয়। এদিকে উপজেলা নির্বাহী অফিসার বলছেন, নদীর ডুবোচরের কারণে পানির স্রোতের গতি পাল্টে ভাঙন সৃষ্টি হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন বা জরুরি ব্যবস্থা হিসেবে যদি দক্ষিণ পাশের অ্যাপ্রোচ বরাবর বা সংযোগ সড়ক বরাবর জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা না নেওয়া হয়, আমরা আশঙ্কা করছি যে সামনে যে বর্ষা মৌসুম, এখানে ভাঙনটা আরো তীব্র হবে এবং আমাদের এই ব্রিজটিকে আমরা হয়তো রক্ষা করতে পারবো না। এলাকার লোকজনের দাবি, দ্রুত ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার প্রশাসনের। ফারদিন নীরব, ৭১। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী বায়ুর প্রভাব ও উজানের ঢলের কারণে জোয়ারে টানা 9 দিন ধরে ডুবে যাচ্ছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে ভোলা লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিঘাটের পন্টনে ওঠার পথ ও গ্যাংওয়ে ডুবে যাওয়ায় যানবাহন ও যাত্রীরা ওঠানামা করতে পারছে না। তাই জোয়ার ভাটার উপর নির্ভর করছে এই ঘাটের পারাপার। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে বন্দরনগরী চট্টগ্রামের সহজ যোগাযোগের মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌরুট। এই নৌরুটে মোট 6টি ফেরিতে যানবাহন পারাপার হয়। প্রতি বছর বর্ষায় মেঘনার পানি বাড়লে এই নৌরুটের 2টি ঘাটই ডুবে যায়। ওই পাশে যেগুলো আছে ওগুলো আর কি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা উঠতে পারে, আর এটা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বন্ধ থাকে। হাই ওয়াটার, লো ওয়াটার দুটোটাই তলে থাকে। জোয়ার দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টাই তলে থাকে। বাকি যে 6 ঘন্টা, এই 6 ঘন্টায় মানে লোড আনলোড একটা ট্রিপ করা যায়। চলতি বর্ষা মৌসুমের সকাল ও বিকেল দুবেলাই নদীর জোয়ারের পানিতে 5 থেকে 6 ঘন্টা লো ওয়াটার ঘাটের গাংওয়ে পুরো ডুবে থাকে, আর হাই ওয়াটার ঘাটটিও প্রায় ডুবে যায়। এমন পরিস্থিতিতে গত 9 দিন ধরে প্রায় বন্ধ রয়েছে ইলিশা ফেরিঘাট। আজ 8-9 দিন ধরে উজানের পানির চাপের কারণে ঘাট তলায় যায়, আর ওইদিকে মজু চৌধুরীর ঘাটও তলায় যায়। এই জন্য যাত্রীরও সমস্যা হয়, গাড়ি ফেরি চলে না, গাড়িও এফার তো ওফার যাইতে পারে না। সবসময় ঘাট ডোবা থাকে, গাড়ি উঠতে যায়, ইঞ্জিন ডুবে যায়, সাইলেন্সার ডুবে যায়, ইঞ্জিনে পানি পায়, তারপরে গাড়ি অর্ধেক উঠে এক্সেল ভেঙে যায়। এই যে আমাদের পল্টনটা এখন সিঁড়িটা তলে আছে, এটার কোনো মানে নিতেছে না যে উঁচু করে দিলে এটা আমরা গাড়িটা পার করে যেতে পারবো। এখন পানি কখন টানবো, কখন গাড়িটা যাবে, অপেক্ষা করতে হবে। ভোলা ইলিশা লক্ষ্মীপুর রুটের ফেরির ব্যবস্থাপক জানান, সমস্যার সমাধানে ইলিশা ফেরিঘাটে আরো 2টি হাই ওয়াটার ঘাট দরকার। এখন আমাদের এই অঞ্চল থেকে আমাদের বিআইডব্লিউটিসির আছে 4টা ফেরি এবং কার্নিভাল ক্রুজ কার্নিভাল হচ্ছে 2টা ফেরি, মোট 6টা। তো 6টা ফেরি দিয়ে দেখা গেল যে লো ওয়াটার ঘাটটা ব্যবহার করতে পারছি না, পানি উঠে যাওয়ার কারণে হাই ওয়াটার ঘাটটা দেখা ব্যবহার করতে হচ্ছে।
একটা পল্টনের উপর চাপটা বেশি পড়ে যায়। আমাদের এখন যেটা প্রয়োজন, যদি আমাদের আর একটা হাই ওয়াটার ঘাট থাকতো তাহলে আমাদের এই সমস্যাটা আর হতো না। আমাদের কোনো ফেরি এসে আনলোডের জন্য বসে থাকতো না, লোডের জন্য বসে থাকতো না, আমাদের সেবাটা আমরা ঠিকমতো দিতে পারতাম। গুরুত্বপূর্ণ এই দুটি রুটে ভোলা ইলিশা ফেরিঘাটের অংশে ফেরিতে যানবাহন ওঠানামার জন্য দীর্ঘদিন বিআইডব্লিউটি এর মাত্র 2টি ঘাট রয়েছে। এর মধ্যে একটি হাই ওয়াটার ও অন্যটি লো ওয়াটার ঘাট। শাকিলা শম্পা, ৭১। ভোলা ফেরিঘাটের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কথা বলবো তার সাথে। কামরুল, এই মুহূর্তে ফেরিঘাটের অবস্থা কি দেখছেন এবং আজও ফেরি চলাচল বন্ধ রয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনি জানেন যে গত কয়েকদিন যাবতই ভোলার যে ইলিশা ফেরিঘাটে এখানে জোয়ারের পানির কারণে এখানে যে লো ওয়াটার এবং হাই ওয়াটার দুটোই ঘাটই কিন্তু পানিতে তলিয়ে যেত। সেই কারণে কিন্তু এখানে ফেরি চলাচলের অনেক সমস্যা দেখা দিয়েছে। আজকে সকালে গতকালকে আমরা এখানে দেখেছি যে বিকালে ফেরি চলাচল শুরু করে দিয়েছে। যে এখানে 2টি ঘাট ছিল, একটি হাই ওয়াটার আর একটি লো ওয়াটার। আপনি জানেন যে লো ওয়াটার ঘাট দিয়ে ফেরি যখন পানি বেশি থাকার কারণে ওখানে চলাচল না করে হাই ওয়াটার ঘাট দিয়ে যখন চলাচল করছিল, তখন গত 3 দিন যাবত কিন্তু হাই ওয়াটার ঘাটও কিন্তু নষ্ট ছিল। সেটা কিন্তু আমরা দেখেছি গতকালকে আবার সেটা মেরামত করেছে। আজকে আমরা সকালে এসে দেখেছি যে এখানে একটি ফেরি আছে বেগম রোকেয়া। সেই রোকেয়া ফেরিটি কিছুক্ষণের পরেই কিন্তু ছাড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ফেরি মাস্টার। তবে এখন কিন্তু ভাটা রয়েছে। আপনি জানেন যে বেলা 10টা-11টার দিকে আবার জোয়ার আসবে। এই জোয়ারে আবার লো ওয়াটার ঘাটটি আবার ডুবে যাবে। সেখানে কিন্তু লো ওয়াটার ঘাট দিয়ে কিন্তু আবার ফেরি চলাচল তেমন করতে পারবে না, আবার এই হাই ওয়াটার ঘাট দিয়ে করতে হবে। তবে এখানকার যে প্রতিদিনই এই সমস্যাটা কিন্তু একদিনের নয়, দীর্ঘদিনের এই সমস্যাটা। তবে এখানকার যে ট্রাক ড্রাইভার এবং অন্যান্য যারা রয়েছেন তারা আমাদেরকে একটি কথা বলছেন যে বারবার যে এখানে একটি ফেরিঘাটের মানে 2টি ফেরিঘাট রয়েছে, একটি হাই ওয়াটার একটি লো ওয়াটার, কিন্তু এখানে যদি আরেকটি হাই ওয়াটার ঘাট তৈরি করা হয় তাহলে কিন্তু এখানে এই সমস্যাটা থাকে না। কারণ এখানে আপনি জানেন যে প্রায় সময় বর্ষার সময় কিন্তু এখানে এই সমস্যাটা আমরা প্রতি বছরই আমরা দেখতে পাই। কিন্তু বিআইডব্লিউটিসি কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে এই হাই ওয়াটার ঘাটের জন্য তারা এখানকার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন, তারা আশা করছেন যে দ্রুতই একটি নতুন করে একটা ঘাট তৈরি করলে এখানকার এই সমস্যা সমাধান হয়ে যাবে। কামরুল, ধন্যবাদ আপনাকে। শুনছিলাম আপনার মাধ্যমে ফেরিঘাটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল ইসলাম। চুয়াডাঙ্গায় বেশ কয়েকদিনের টানা বৃষ্টি আর ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন ধান, মরিচ, কলা, পাট, পানের বরজ এবং ড্রাগন ফল সহ নানা জাতের ফলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পেঁপে বাগানের। এই অবস্থা মোটা অঙ্কের আর্থিক লোকসানে পড়বেন তারা। এম এ মামুনের প্রতিবেদন। চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট এলাকার প্রান্তিক বর্গাচাষী আক্কাস আলী প্রতি বছরের মতো এবারও 30,000 টাকায় 1.5 বিঘা জমি লিজ নিয়ে পেঁপে ও মরিচের চাষ করেছিলেন, কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে তার মাথায় হাত। অনেক পেঁপে গাছই উপড়ে মাটিতে পড়েছে, কোনো কোনো গাছ ভেঙে পড়েছে। একই অবস্থা তার মরিচ ক্ষেতেও, ফলনের আগেই গাছগুলো মাটিতে হেলে পড়েছে। ঝড় আর পানি হইছে না, এই দেখেন গাছের গুঁড়া সব, এই দেখেন নড়ি কি করে দিকে এই গাছের গুঁড়া নড়ি গিয়েছে। আক্কাস আলীর মতো এলাকার 200 চাষির পেঁপে ক্ষেতের একই অবস্থা, বেশিরভাগ গাছ উপড়ে পড়েছে। চাষিরা জানান টানা বৃষ্টি আর দমকা বাতাসে উঠতি ফসল ধান, মরিচ, কলা, পাট ও পানির বরজসহ বিভিন্ন ফসলের বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁপে চাষিরা। এই জমির আমার 30,000 টাকা দিতে হয় বাবা প্রতি বছরে, কিন্তু আমি এখনো 10,000 টাকার মালও বেচতে পারিনি। এই দেখেন এই ক্ষতি হয়ে গেল, তো এখন আমার কি করে পয়সা তুলবো আর কি করে আমি বাঁচবো বলো দিনই। অতিরিক্ত বৃষ্টিতে আর ঝড়ে পেঁপে গাছ, ধান, পাট, বরজ সব নষ্ট হয়ে গিয়েছে। একটানা বৃষ্টি এবং দমকা ঝড়ে আমাদের পেঁপে চাষিদের অতিরিক্ত ক্ষতি হয়েছে, যেটা পুষিয়ে ওঠা আমাদের দ্বারা আদৌ সম্ভব না। খুব আশা করিলাম যে এবারে চাষে হয়তো লাভ হবে,
তো সে আঁকা সব ভেঙে গিয়েছে, সব নষ্ট হয়ে গেছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত ঘুরে দেখেছেন কৃষি কর্মকর্তারা। তারা জানান ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসল বাঁচাতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। 25 থেকে 30 ভাগ গাছ ক্ষতিগ্রস্ত হবে। এখানে অনেক গাছ হেলে পড়েছে। কৃষকদের প্রতি পরামর্শ থাকবে যে বাগানগুলি ছোট আছে সেই বাগানগুলির গাছগুলির জন্য একটু সোজা করে দিলে সেটা ঠিকঠাক ঠিক হবে, অসুবিধা নাই। আর যেগুলো একেবারে ভেঙে পড়েছে সেগুলোর সেক্ষেত্রে পুনঃস্থাপন করাটাই বেশি যুক্তিযুক্ত হবে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, চলতি বছর 862 হেক্টর জমিতে পেঁপের চাষ হয়েছে। এর মধ্যে 65 হেক্টর জমির পেঁপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এম এ মামুন, 71, চুয়াডাঙ্গা। মংলা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে মংলা পৌর শহরের নিম্নাঞ্চল সহ উপজেলার 6টি ইউনিয়নের নিম্নাঞ্চল ও বিভিন্ন এলাকা, যার কারণে এখানকার চিংড়ি ঘের তলিয়ে গেছে, ভেসে গেছে কাঁকড়া সহ অন্যান্য মাছও। এতে অর্ধ কোটি টাকার উপরে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য চাষী ঘের মালিকরা। তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা চলছে বলছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। বাগেরহাটের মোংলার 6টি ইউনিয়ন জুড়ে চিংড়ি কাঁকড়ার ঘের, কেউ নিজের জমিতে, কেউ আবার অন্যের জমি লিজ নিয়ে ঘের করেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মোংলা পৌর শহরের নিম্নাঞ্চলের সেই 6 ইউনিয়ন প্লাবিত, ভেসে গেছে ঘেরের বাগদা, চিংড়ি, কাঁকড়া। এখানকার বাগদা ও গলদা বিদেশি মুদ্রা এনে দিলেও পোনা সংকট, ভাইরাসজনিত রোগ, লবণাক্ততা বৃদ্ধি ও তাপদাহে লোকসানে পড়তে হচ্ছে। তার উপর এবার বৃষ্টিতে প্রায় 700 ঘেরের মাছ ভেসে গেছে। এতে যারা লিজ নিয়ে ঘের করেছেন তাদের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। মাছ নাই, এখন এই চারা মারা উঠাই থুয়ে দিতেছে। অতিরিক্ত লবণের কারণে মাছগুলো মারা গেছে। তার পরবর্তীতে আবার পুনরায় ধার দেনা হয়ে মাছ ছাড়ে, একে তো লিজ নেওয়া ঘের, পরের জমি আমি লিজ নিয়ে ঘেরটা করি। 400-500 ঘের আমাকে সব তো তলায় গেছে, পানি নামিছে কিন্তু ঘেরে আর মাছ পাই না। মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বলছেন, ক্ষতিগ্রস্ত মাছ চাষি ও ঘের মালিকদের তালিকা করে সংশ্লিষ্ট জায়গায় পাঠানো হবে। পানি বেশিরভাগই একটা ঘের থেকে আরেকটা ঘেরে উপচে চলে গেছে। আর ক্ষয়ক্ষতি আসলে আমাদের প্রায় 300 হেক্টর এরিয়া, আমাদের যে পুকুরের বা ঘেরের জলাশয়ের যে পরিমাণটা, এই এরিয়াটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মোংলার চাঁদপাই, চিলা, সুন্দরবন, বুড়িডাং, সুন্দরবন ও মিঠাখালী ইউনিয়নে বছরে প্রায় 5 থেকে 6 মেট্রিক টন বাগদা, গলদা সহ 15 থেকে 20,000 মেট্রিক টন সাদা মাছ ও কয়েক মেট্রিক টন কাঁকড়া চাষ হয়। এছাড়া ছোট বড় মিলিয়ে 10,000 ঘের রয়েছে। হাসান আহমেদ, 71। এই বিষয়ে বিস্তারিত জানাতে বাংলা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী এনামুল হক। কথা বলবো তার সাথে। এনামুল, কতগুলো এলাকা প্লাবিত হয়েছে, কি পরিমাণ চিংড়ির ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘের মালিকরা যারা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে, সব মিলিয়ে জানাবেন। যদি আপনি জানেন, মংলা উপজেলায় কিন্তু সাদা সোনাখ্যাত যে চিংড়ি চাষ, সেটি কিন্তু পুরো উপজেলা ব্যাপী হয়। এখানে 6টি ইউনিয়নে প্রায় 10,000-এর অধিক চিংড়ি ঘের রয়েছে। এই চিংড়ি ঘের, কাঁকড়া ঘের এবং সাদা মাছের যে ঘের রয়েছে, সেই ঘেরগুলো কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন সময় অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা ভাইরাস জনিত কারণে কিন্তু ঘের মালিকরা ক্ষতিগ্রস্ত হন। তো এবারে কিন্তু সর্বশেষ যে টানা প্রায় 10 দিনের বৃষ্টি হয়েছে, এই টানা 10 দিনের বৃষ্টিতে কিন্তু এখানকার প্রায় 7 থেকে 800 ঘের তলিয়ে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সেই 7 থেকে 800 ঘের যে তলিয়ে গেছে, এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি যারা অন্যের জমি লিজ নিয়ে ঘেরের মাছ চাষ করেছেন তাদের কিন্তু এখন এক কথায় সর্বশান্ত হয়ে গেছে। কারণ ঘেরের পানি নেমে গেলেও ঘেরে কিন্তু মিলছে না চিংড়ি, বাগদা কিংবা কাঁকড়া। এখানকার যারা বাগদা, গলদা এবং মৎস্য চাষি রয়েছে, কাঁকড়া চাষি রয়েছে, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে ঘেরের পানি ইতিমধ্যে অনেকটা কমে গেলেও কিন্তু সেই কাঙ্ক্ষিত যে সাদা সোনাখ্যাত চিংড়ি বা বাগদা, গলদা, কাঁকড়া, সেটি কিন্তু তারা ঘেরের পরিমাণ মতো পাচ্ছে না। তাদের আশা ছিল যে এই মৌসুমটা কিন্তু যে তীব্র তাপদাহ ছিল মে জুন মাসে, সেই তাপদাহে কিন্তু সময় তাদের চিংড়ি ঘেরে কিন্তু ভাইরাস জনিত কারণে এবং অতিরিক্ত লবণের কারণে
কিন্তু তাদের ঘেরের বা যে ওই সময় চিংড়ি চাষের যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু ভয়াবহ ছিল, কারণ তখনকার মাছ মারা যাওয়ার পরেই কিন্তু তারা আবার সেই বিভিন্ন জায়গা থেকে লোন করে কিন্তু জমিতে চিংড়ি চাষ করেছে। সেই চিংড়ি চাষের পরে কিন্তু এই যে টানা বৃষ্টি, এতে কিন্তু তাদের যে ঘের তলিয়ে কিন্তু তারা তাদের মাছ ভেসে গেছে। এখন তারা এক কথায় সর্বশান্ত। আর মংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তিনি কিন্তু জাহিদুল ইসলাম, তিনি আমাকে জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন মহলে কথা বলবেন এবং একটি তালিকা প্রণয়ন করে যদি এই যে মৎস্য চাষী রয়েছে তাদেরকে যদি কিছু ক্ষতিপূরণ দেওয়া যায় তো সেই ব্যবস্থা তিনি করবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, মংলায় 10,000-এর উপর চিংড়ি ঘের থাকলেও পার্শ্ববর্তী উপজেলা রামপালেও কিন্তু কয়েক হাজার চিংড়ি ঘের রয়েছে। এইভাবে বাগেরহাট, পুরো বাগেরহাট জেলাটাই কিন্তু আপনার কয়েক হাজার বললেও ভুল হবে, কয়েক লাখ চিংড়ি ঘের রয়েছে। তো এই যে টানা বৃষ্টিপাত হয়েছে, এতে শুধু মংলা না, মংলা পার্শ্ববর্তী উপজেলা। এনামুল, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে। মংলা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী এনামুল হক। গোপালগঞ্জে 144 ধারা ও কারফিউ প্রত্যাহার করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অপরাধীদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে। কয়েক দফা কারফিউ শেষে শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলায় 144 ধারা জারির ঘোষণা দেন। এতে রবিবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত জেলার যে কোনো এলাকায় সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ ছিল। পরে রবিবার রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করে 144 ধারা জারি করা হয়। তবে রবিবার রাত 8টার পর থেকে 144 ধারা ও কারফিউ প্রত্যাহার করা হয়। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অপরাধীদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানও চলমান থাকবে। গোপালগঞ্জের আজকের পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান রনি। কথা বলবো তার সাথে। রনি, কারফিউ এবং 144 ধারা প্রত্যাহারের পর জনজীবনে কেমন স্বস্তি দেখছেন এবং একই সাথে সহিংসতার মামলায় নতুন করে কাউকে আটক বা গ্রেপ্তার হতে দেখেছেন কিনা, সব মিলিয়ে জানাবেন। গতকাল জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ জেলা প্রশাসক একটি আদেশে জানিয়েছেন যে গতকাল রাত 8টা থেকে আসলে গোপালগঞ্জ যে কারফিউ চলমান কারফিউ এবং 144 ছিল সেটি আজকে করার পর গোপালগঞ্জে জনজীবনে আসলে জনমনে কিন্তু আসলে শান্তি এসেছে। কারণ গত কয়েকদিন তারা কারফিউ এবং অন্তর্ভুক্তির কারণে অনেকটা থমকে যাওয়ার মতো হয়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, কথা বলেছিলাম, তারা জানিয়েছিলেন যে প্রতিদিনের যে আয় এবং কর্মচঞ্চলতা সবকিছু মিলে কিন্তু গোপালগঞ্জ গতকাল যখন কারফিউ এবং প্রত্যাহার করা হয়েছে তখন জনমনে শান্তি এসেছে। আদেশে কিন্তু আসলে জেলা প্রশাসন বলেছেন যে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং যারা গত 16 জুলাই থেকে এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যৌথ বাহিনীর যে অভিযান চলছিল সেই অভিযান কিন্তু আসলে অব্যাহত থাকবে, এমনকি কিন্তু সেই আদেশে বলা হয়েছে। আপনি দেখছেন যে জনজীবন একেবারেই স্বাভাবিক। গোপালগঞ্জের যে গত কয়েকদিনের যে চিত্র ছিল সেই চিত্র কিন্তু এখন নেই। ছোট বড় মাঝারি বড় সব ধরনের গাড়ি পরিবহন সেগুলো কিন্তু চলাচল করা শুরু করেছে এবং সাধারণ মানুষ ঘর থেকে বের হওয়া শুরু করেছে। তবে গ্রেপ্তার আতঙ্ক রয়েছে। এছাড়া আপনি যেমনটা জানতে চেয়েছিলেন যে আসলে মামলা হয়েছে, আপনি ইবন, দীপ্ত, সোহেল, রমজান হত্যা মামলা আসলে পুলিশ বাদী হয়ে 4টি মামলা করেছে এবং সে মামলায় 5,400 অজ্ঞাতনামা আসামি করে পুলিশ বাদী হয়ে কিন্তু মামলা করেছে। সে ঘটনায় এখন পর্যন্ত আসলে কাউকে আটক করা হচ্ছে কিনা এই বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। আমরা যোগাযোগের চেষ্টা করছিলাম, যোগাযোগ স্থাপন করে আসলে এই বিষয়টি নিশ্চিত হতে পারবো যে সে ঘটনায় আসলে এখন পর্যন্ত কাউকে আটক করা হচ্ছে না বা কারা আটক হচ্ছে এই হত্যাকাণ্ডের ঘটনায়, সংঘর্ষ হত্যা ঘটনায় আসলে কারা আটক হচ্ছে বা হবে এই বিষয়টি নিয়ে বেলা বাড়ার সাথে সাথে হয়তো আমরা আসলে জানতে পারবো। তবে সার্বিক পরিস্থিতি নিশ্চয়ই রনি, বেলা বাড়ার সাথে সাথে কি পরিস্থিতি সেখানে হবে নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে আবারও দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত থাকার জন্য। গোপালগঞ্জের 144 ধারা এবং কারফিউ প্রত্যাহার করা হয়েছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুর রহমান রনি।
16 জুলাই গোপালগঞ্জের ঘটনায় নাশকতার মামলায় হয়রানি ও গণগ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে কোটালীপাড়া উপজেলা বিএনপি। রবিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদ জানায় তারা। 155 জনের নাম উল্লেখ করে ও 1500 জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের হয়েছে বলেও অভিযোগ জানান তারা। কোটালীপাড়ার বিভিন্ন স্তরের জনতা, ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যান চালক, মেহনতি মানুষ যারা রাস্তায় পাচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসা আসামি করে চালান দিচ্ছে। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি। কোটালীপাড়ার সাধারণ মানুষ আতঙ্কিত, সাধারণ মানুষ ঘরে ঘুমাতে পারে না এবং পুলিশ প্রশাসন তারা যে ওই এজাহারভুক্তর বাইরেও অনেক লোককে গ্রেপ্তার করেছে। এটা কোটালীপাড়ার মানুষ এখন গণগ্রেপ্তার হিসেবে আখ্যায়িত করেছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব, এই ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্টকে আড়াল করার লক্ষ্যে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করুন। চট্টগ্রামের দিকে বিভিন্ন পরাশক্তির নজর রয়েছে। কেউ চট্টগ্রামের দিকে নজর দিলে সমগ্র বাংলাদেশ বিদ্রোহ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। চট্টগ্রামের বিপ্লব উদ্যানে সমাবেশে কথা বলেন তিনি। নাহিদের অভিযোগ, কক্সবাজারে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সত্য উন্মোচন করাতেই তাদের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। রবিবার বিকেল থেকে বিভিন্ন ইউনিট ও উপজেলা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে জাতীয় নাগরিক পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে। সন্ধ্যার মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে 16 শহর 2 নং গেইটের বিপ্লব উদ্যান। এরপর 7:30টায় বহদ্দারহাট থেকে পদযাত্রা নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন কেন্দ্রীয় নেতারা। সমাবেশে নিজের বক্তব্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম চট্টগ্রামকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের দুয়ার উল্লেখ করে বলেন, নানা পরাশক্তি চট্টগ্রামের দিকে চোখ দিচ্ছে। কেউ এদিকে তাকালে সমগ্র বাংলাদেশ একসাথে বিদ্রোহ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে কক্সবাজারে নাসিরউদ্দিন পাটোয়ারি সত্য উন্মোচন করার কারণেই এনসিপিকে বিভিন্ন জায়গায় বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ। আমরা দেখছি চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানান পরাশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ, চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি। চট্টগ্রামের যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায়, সমগ্র বাংলাদেশ একসাথে বিদ্রোহ ঘোষণা করবে। সমাবেশে অন্যান্য বক্তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা হুমকিতে ফেলতে চায় তাদের বিরুদ্ধে লড়াই গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া গোপালগঞ্জের সন্ত্রাসী হামলাকে সহিংসতা বলে চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্মকে অর্থ দিয়ে গেলা যায় না, এই তরুণ প্রজন্মকে লোভ দিয়ে গেলা যায় না। হাসিনা চেষ্টা করেছিল কিন্তু জিততে পারে নাই। এই তরুণ প্রজন্ম জিতলে ইতিহাস তৈরি হবে। বীরচট্টলাবাসী, আমাদের এই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা গঠনে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে এই বাংলাদেশে যারা ঘাপটি মেরে সন্ত্রাসী করতে চায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে তুলতে হবে। গোপালগঞ্জের ঘটনায় অনেকে সহিংসতার কথা বলে, আমরা বলি সন্ত্রাসী হামলাকে সহিংসতা বলার অপসত্য অসত্য চেষ্টা আপনারা করবেন না। সমাবেশে বক্তারা আরও বলেন, এনসিপির এই লড়াই দ্বিতীয়তন্ত্র প্রতিষ্ঠা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতা নিশ্চিতে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ খাগড়াছড়ি সফরে যাবেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা।
দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি নেতারা বেলা 12টায় এসে খাগড়াছড়ি পৌঁছাবেন। এরপর শহরের চেঙ্গিস স্কয়ার থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে পদযাত্রা ও সমাবেশের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মী ছাড়াও দল মত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেবেন। এনসিপির পদযাত্রার প্রস্তুতির খবর জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, এনসিপির নেতারা এখন কোথায় অবস্থান করছেন, কখন এসে তারা পৌঁছাতে পারেন এবং একই সাথে পথসভার প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। সেটি আপনি যেমনটি বলছিলেন, এনসিপির নেতাকর্মীরা পদযাত্রা উপলক্ষে কাগজে এনসিপির জেলার নেতাকর্মীরা মঞ্জিলা সুলতানের নেতৃত্বে তারা সম্পন্ন করেছেন, যেখানে তারা জনসমাবেশ করবেন। আমি এই মুহূর্তে সেখানে আছি, কাগজের প্রাণকেন্দ্র ছাত্র সত্ত্বেও মুক্তমঞ্চ তারা অলরেডি সাজিয়ে রেখেছেন এনসিপি নেতা কর্মীদের মধ্যে। আর আমরা যে বিষয়টা জেনেছি, এনসিপি নেতা কর্মীরা এই সকাল 8টা থেকে 8:30টার মধ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে এসে খাগড়াছড়িতে প্রবেশ করবেন এবং খাগড়াছড়ি চট্টগ্রাম সীমান্তবর্তী মায়াতিলা আর্মি ক্যাম্পে তাদেরকে খাগড়াছড়ি নেতা কর্মীরা রিসিভ করবেন। সেখান থেকে তারা শোভাযাত্রা সহকারে খাগড়াছড়িতে এসে খাগড়াছড়ি আর অন্যতম প্রাণকেন্দ্র চেঙ্গিস স্কয়ারে এসে ওখান থেকে তারা পদযাত্রা শুরু করবেন। পদযাত্রাটি খাগড়াছড়ির মূল শাপলা চত্বর এবং বিল্ডিং হয়ে মুক্তমঞ্চে এসে সমাবেশ করবেন। এই সমাবেশকে ঘিরে আয়োজক উপমন্ত্রী মঞ্জিলা সুলতানা যে বিষয়টি বলেছেন, খাগড়াছড়িতে বিভিন্ন দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ তাদের সমাবেশে যোগ দেবেন বলে তিনি আশা করেছেন। সেটি এই ছিল খাগড়াছড়ি এই মুহূর্তে সর্বশেষ এনসিপি নেতা কর্মীদের পদযাত্রা। রূপায়ণ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এনসিপির পদযাত্রার প্রস্তুতির খবর জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রূপায়ণ তালুকদার। নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র মেয়ে 6 বছরের রিয়া গোপ গত বছরের 19 জুলাই আন্দোলনের সময় সে নিজের বাড়ির ছাদে মাথায় বুলেট বিদ্ধ হয়ে মারা যায়। ঘটনার 1 বছর পর গত 1 জুলাই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। পরিবারের একমাত্র ফুটফুটে কন্যাকে হারিয়ে বাবা মা নির্বাক। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। সেই দিন রিয়া বাসার ছাদে খেলা করছিল। বাড়ির বাইরে গোলাগুলি ও হইচই শব্দ শুনে রিয়ার বাবা রিয়াকে ছাদ থেকে আনতে যায়। বাবাকে দেখে রিয়া বাবার দিকে ছুটে আসতে থাকে। ঠিক ওই সময় একটি বুলেট রিয়ার মাথা ভেদ করে এপার ওপার হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রিয়া 5 দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 24 জুলাই। একমাত্র কন্যা শিশুকে হারিয়ে আজও নির্বাক বাবা মা। সম্প্রতি রিয়ার বাসায় সমবেদনা জানাতে গিয়েছিলেন সরকারের একজন উপদেষ্টা ও রাজনৈতিক সংগঠনের নেতারা। পৃথিবীতে এত দ্রুত বিচার প্রক্রিয়া কোথাও তোমরা দেখবে না, যেটা আমরা এবার 24কে কেন্দ্র করে করেছি। আমরা আইনের জায়গায় সংস্কার এনে, আমরা আন্তর্জাতিক সহযোগিতাটাকে দ্রুত এনে, আমাদের নিজেদের ট্রাইব্যুনাল তৈরি করে এত দ্রুত আমরা করেছি, এর চাইতে দ্রুত সম্ভব নয়। আর বেশি দ্রুত করতে গেলে কিন্তু অবিচারও হয়ে যেতে পারে। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, রিয়া গোপের মৃত্যুর জন্য শেখ হাসিনা ও শামীম ওসমান দুজনেই দায়ী। ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ একই কথা জানান। অস্ত্রের মহড়া দেয়, জনগণকে ভীতি প্রদর্শন করে, ছাত্রদেরকে ভীতি প্রদর্শন করে। সেই ভীতি প্রদর্শন করে তারা ক্ষান্ত হন নাই, তারা বিভিন্ন দিকে এলোপাথারি গুলি বর্ষণ করে এবং সেই গুলি বর্ষণের কারণে অনেক মানুষ নিহত হয় এবং অনেকে আহত হয়। নরবশ হয়ে গেছিল যে সেরে আন্দোলন বা এরা ক্ষমতা টিকে রাখার জন্য কে কোন ধর্মের, কে বাস্তব, কে মনুষ্য কোনটা সে তোয়াক্কা করে নাই। সর্বত দেখলাম একটা মাসুম বাচ্চা, একটা নিষ্পাপ মেয়ে মারা গেল, যার কারণে পুরা নারায়ণগঞ্জ পুরা বাংলাদেশটা নাড়া দিল, যেটা কি হয়ে গেল। আর জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা আব্দুল জব্বার জানান, হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রিয়ার মৃত্যু হতে পারে। তারা উপর্যুপরি গুলি করেছে এবং অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছে, অনেকে চোখ হারিয়েছে, অনেকেই এখনো
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, অনেকে আঙ্গ হারিয়েছে। এবং ওই দিনের দুর্ঘটনাগুলোর মধ্যে ভয়াবহ আরেকটি দুর্ঘটনা ছিল রিয়া গ্রুপের যে নিহত হওয়ার ঘটনা। নিহত রিয়ার পরিবার ও নারায়ণগঞ্জের সাধারণ মানুষ প্রতীক্ষা করছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি নিষ্পাপ শিশু হত্যার বিচারের। ফারদিন নীরব, ৭১। কিয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামরাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। গয়েশ্বর রায় বলেন, জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আর আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা জামাত সহ্য করতে পারছে না। তাই এটা নিশ্চিত করেই বলা যায় কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, জামায়াত ভারতেও আছে, পাকিস্তানেও আছে। এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না, তারা শুধু নিজের স্বার্থ হাসিল করতে চায়। চট্টগ্রামের রাউজানে ১১ মাসে ১৪টি হত্যাকাণ্ড হয়েছে। এলাকার বিএনপির নেতারা বলছেন, রাউজানের এই হত্যাকাণ্ডগুলো আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও টেন্ডার নিয়ে। কেউ কেউ বিএনপিকে এর সাথে জড়ানোর চেষ্টা করলেও নেতারা তা অস্বীকার করেছেন। তাদের দাবি, কোনো ধরনের অপরাধের সাথে দল যুক্ত নয়। হত্যা কিংবা চাঁদাবাজির মতো অপরাধের সাথে দলের কর্মীরা জড়িত থাকলে অবশ্যই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। গত ৬ জুলাই কন্যা ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার সময় কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের বাজারে বোরকা পরা সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে যুবদল নেতা মোহাম্মদ সেলিমকে। নিহত সেলিম ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী। মানে দেখছি মতো মাথাতে রক্ত পড়ে, আমি এখানে বসে গেছি। বসে ফিসদি বসে মনে করো মানে বাচ্চাই বেলো ইয়ে গাড়ি চালু করে দুর্নাথ দেয় মনে করো মানে মাথা বেড়া গুলি করছে। চোখের সামনে স্বামী হত্যার দৃশ্য ভুলতে পারছেন না স্ত্রী ফেরদৌসী আক্তার। এখানেই শেষ নয়। 10 জুলাই একই এলাকার দিদারুল আলমের মৃতদেহ পাওয়া যায় বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরের জঙ্গলে। তিনি বিএনপির সমর্থক হলেও ছিলেন দিনমজুর এবং নিহত সেলিমের সহপাঠী। এছাড়া 19 এপ্রিল বাগোয়ান ইউনিয়নে গুলি করে হত্যা করা হয় প্রবাস ফেরত যুবদল নেতা মানিক আবদুল্লাহকে। এর 15 বছর আগে খুন হয় তারই বড় ভাই। অভিযোগ, এই হত্যায় দায়ী আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, সন্ত্রাসীদের হুমকির মুখে পালিয়ে গেছে তার পরিবারের সদস্য। এলাকার বিএনপি নেতারা বলছেন, রাউজানের এই হত্যাকাণ্ডগুলো আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং টেন্ডার নিয়ে। দোষীদের গ্রেপ্তার করা গেলেই সব বেরিয়ে আসবে। রাউজানের পরিস্থিতি মোটেই ভালো নয়। 2024-এর 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত 15 জন মার্ডার হয়েছে, 15 জন খুন হয়েছে। এগুলোর পিছনে মূলত পালুমাহাল, মাটিকাটা, চাঁদাবাজি, টেন্ডারবাজি এই সমস্ত ঘটনায় বেশি জড়িত। তবে যেসব এলাকায় হত্যা, চাঁদাবাজি হচ্ছে সেখানেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলের জড়িত কেউ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। 2টা এরিয়াতে বেশি হচ্ছে, বীরেশ্বর এবং রাউজান। এই নিয়ে আমরা অলরেডি সাংগঠনিক কিছু ব্যবস্থা নিয়েছি। সামনেও আমাদের একটি যৌথ সভা আছে, তদন্ত শেষ হয়েছে। আমরা এর আগে যাদেরকে সতর্ক করা হয়েছে তারা যদি সতর্ক না হয়ে থাকে, আমরা অতি শীঘ্রই এই যারা এখানে দোষী তাদের ব্যাপারে অতি শীঘ্রই আমরা সিদ্ধান্ত দিয়ে দেব। এটার পিছনে একটা পরশক্তি আছে, এটা গোয়েন্দা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর তলিয়ে দেখাটা বিশেষ প্রয়োজন। পুলিশ জানিয়েছে, পরিকল্পনা করে টার্গেট কিলিং করছে বহিরাগতরা।
দুই একটি গ্রুপকে চিহ্নিত করা গেলেই রাউজান শান্ত হয়ে যাবে। বিভিন্ন যে সন্ত্রাসী দল ছিল এখন সব দল নেই, দুই একটা গ্রুপ রয়েছে, তো এদেরকে আমরা চিহ্নিত করেছি, এদেরকে নির্মূল করতে পারলে আশা করি রাউজান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আমরা আশাবাদী। পুলিশের হিসেবে গত 11 মাসে রাউজানে 14টি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে 4 জন আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মী, বাকি সবাই বিএনপির দলীয় কোন্দলের শিকার। বনশ্রী হালদার, 71। পার্বত্য অঞ্চলে পরিপূর্ণভাবে শান্তি প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন উপজেলার কৃষক ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই, আর এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের প্রচেষ্টা শুরু হয়েছে, যাতে এখানকার মানুষ অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ফলদ গাছের চারা রোপণের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের জন্য শতাধিক কৃষক ও নারী উপকারভোগীদের মাঝে অনুদান দেওয়া হয়। পটুয়াখালী বাস টার্মিনালের বেহাল দশার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। কথা বলবো তার সাথে। রিপন, বেহাল টার্মিনালের কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার মাধ্যমে, আপনার পিছনে দেখা যাচ্ছে। দুর্ভোগ কতটুকু দেখছেন সেটি জানাবেন, এবং একই সাথে সংস্কারের বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ? হ্যাঁ চৈতি, আপনি যেমনটা বলছিলেন, আসলেই পটুয়াখালী বাস টার্মিনালের অবস্থা খুবই বেহাল। আপনাকে আমি একটু দেখাতে চাচ্ছি যে পটুয়াখালীতে আজকে সকাল সহ টানা 4 দিন খরা গিয়েছে, বৃষ্টি হয় নাই, তারপরে দেখেন কিন্তু এখানে বিভিন্ন জায়গায় পানি জমে আছে। আর আপনাকে আমি আর একটু দেখাচ্ছি যে এই যে বাসগুলো রাখা হয়েছে, এই যে আমাদেরকে চালকরা যেটা জানিয়েছে যে এই বেহাল অবস্থার কারণে তাদের যে বাস প্লেস করা বা বাস এখান থেকে বের করা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে যায়। দেখা যাচ্ছে তাদের গাড়ির পাতি ভেঙে যাচ্ছে এবং যাত্রীরাও টার্মিনালে প্রবেশ করতে পারছে না। এই বেহাল অবস্থার ব্যাপারে আমি কয়েকদিন আগে পৌর প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটা বলেছিলেন যে আপৎকালীন সময়ের জন্য তারা জরুরি কিছু সংস্কার কাজ করবে, এখানে ইটের ব্যাটস ফেলে বা অন্যান্যভাবে তারা রিপেয়ারের কাজ করবে, কিন্তু বাস্তবে এখন পর্যন্ত সেই রকম দৃশ্যমান কিছু পরিলক্ষিত হচ্ছে না। আর আমাকে এখানকার চালকরা আরও জানিয়েছে যে এই অবস্থা যে তাদের এই অবস্থা থেকে তারা যে কবে নাগাদ নিরসন পাবে এর কোনো এখন পর্যন্ত তারা অনিশ্চয়তার ভিতরে আছে। তো এ ব্যাপারে আমি একটু এই যে এখানকার যে একজন বাস চালক তার সাথে আমি একটু কথা বলবো। তো আসলে আপনারা এখন কি অবস্থায় আছেন একটু বলেন। আমরা এখন বর্তমানে খুব খারাপ অবস্থান আছি, যেহেতু আমরা এই টার্মিনালে গাড়ি পার্কিং করতে পারি না। গাড়ির নিচে পানি, কাদা, এই কাদার জন্য আমরা খুব দুর্ভোগে আছি। একটা টায়ার পাঞ্চার খুলতে পারি না, পানি আডু সমান। তারপরে গাড়ি নিয়ে আমাকে ঢুকতে হইলে পাতি ভেঙে যায়, টায়ার ফুয়ে যায়। এরপর বাস স্ট্যান্ডের যে আশপাশের পরিস্থিতি, আমরা গাড়ি নিয়ে চলাফেরা করতে খুবই আমাদের কষ্ট হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। চৈতি, আপনি যেমনটা শুনেছিলেন যে আসলে পটুয়াখালী বাস টার্মিনালের এই অবস্থা গত 5 বছর ধরে বিদ্যমান রয়েছে। তো এ ব্যাপারে পৌরসভা যেহেতু এটার দেখভাল করে, তারা জানিয়েছে যে তারা নতুন প্রকল্পের মাধ্যমে আধুনিক বাস টার্মিনাল করবে, কিন্তু সেটা কবে নাগাদ করবে, কবে তারা প্রকল্প বাস্তবায়ন করতে পারবে সেটা এখনও অনিশ্চিত। কিন্তু এখানকার যে বাস চালক বা স্টাফ এবং যারা যাত্রী তারা চান যে দ্রুত যেন এই যে বর্ষার সময় আপৎকালীন সময় যেন একটু চলাচলের উপযোগী করা হয়, জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হোক। জি রিপন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পটুয়াখালী বাস টার্মিনালের বেহাল অবস্থার খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসানুল কবির রিপন। চলছে দেশচোখ সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।